আচ্ছা, আমরা পর্যায়বৃত্ত ধর্মগুলো পড়তেছিলাম। আমাদের লাস্ট হচ্ছে আয়নীকরণ শক্তি শেষ করছিলাম। তো আজকে টপিকটা হচ্ছে ইলেকট্রন আসক্তি, যেটা আয়নীকরণ শক্তির উল্টা ঠিক। তো আয়নীকরণ শক্তি বুঝলে এটা ইজি লাগবে, যদিও এটা বুঝে হয়ে থাকে। তো টপিকটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। এটার ইংলিশটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। তো এটাকে আমরা সংক্ষেপে ইএ দিয়ে লিখব, ইলেকট্রন অ্যাফিনিটি। তো ইলেকট্রন আসক্তি বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, ধর আগের দিন আমরা ইলেকট্রন বের করে নিয়েছিলাম, তো আজকে ধর এরকম একটা নিলাম, ধর ফ্লোরিন। তো আমরা জানি ফ্লোরিন গ্যাস আকারে থাকে, আর সেটা এই এরকম F2 আকারে থাকে, অণু আকারে থাকে। তো আমরা ফ্লোরিন গ্যাসকে নিয়ে যদি এটাকে তাপ দেই, তাহলে ফার্স্টে এই অণু ভেঙে এরকম পরমাণু হবে। তারপর এই পরমাণু থাকা অবস্থায় তার কাছে যদি অনেকটা ধাতু বা পরমাণু অবস্থায় যখন থাকবে, সেটা কিন্তু গ্যাসীয় অবস্থায় আছে। তারপর অন্য কোনো ধাতু পরমাণু এসে যদি তার ইলেকট্রনটা ছেড়ে দেয়, তখন ফ্লোরিন এই ইলেকট্রনটা পাবে। তো ওই তাপে তখন এইখানে এসে ফ্লোরিনের সাথে ইলেকট্রন যুক্ত হবে। এখানে যুক্ত হয়ে ইলেকট্রনটা যুক্ত হয়ে ফ্লোরিন মাইনাস গ্যাস, এখানে ফ্লোরিনটা ইলেকট্রন নিয়ে একটা F মাইনাস আয়ন বা একক ঋণাত্মক আয়ন গঠন করলো, আর এটাও গ্যাসীয় অবস্থায় আছে। তো ফার্স্টে তাপ দিয়ে এটাকে পরমাণু বানানো হয়েছিল আর কি। ওকে, তারপরে এই পরমাণু তো গ্যাসীয় অবস্থায় ছিল, আশেপাশে যদি অন্য কোনো স্পিসিস থাকে যে ইলেকট্রন ছেড়ে দিবে, তো ওই ইলেকট্রন ছেড়ে দিলে সেই ইলেকট্রনটা নিবে। এবং এই ক্ষেত্রে আগের দিন কি হয়েছিল, যে আমরা হচ্ছে তাপ দিয়ে ইলেকট্রন বের করে নিয়েছিলাম। এখন ইলেকট্রন যুক্ত করতে গিয়ে, এই যে ইলেকট্রন যুক্ত হওয়ার প্রসেস, একটা পরমাণুর সাথে যে ইলেকট্রন যুক্ত হয়েছে, এক্ষেত্রে তাপ দেওয়া দরকার হয় না। আমি প্রথমে তাপ দিছিলাম ওই অণু থেকে পরমাণু বানানোর জন্য, ওইটুকু শুধু তাপ দিছি। কিন্তু পরবর্তীতে ফ্লোরিনের সাথে যখন ইলেকট্রন যুক্ত হয়ে F মাইনাস হবে, তখন তাপ দেওয়া লাগবে না, উল্টা তাপ বেরোয় আসবে। ব্যাপারটা এরকম, ধর যদি আমাদের কোনো একটা বন্ধন, এভাবে উদাহরণটা দেই। ধর এরা দুইজন যদি রিলেশনশিপে যাইতে চায়, তো রিলেশনশিপে যাওয়া মানে হচ্ছে তাদের মধ্যে বন্ধন সৃষ্টি হওয়া। তো এই বন্ধন সৃষ্টি হইতে গিয়ে, তাদের বন্ধন যদি সৃষ্টি করতে হয়, আই মিন রিলেশনশিপে যদি যাইতে হয়, মাথার মধ্যে কোনো টাইপের কনফিউশন রাখা যাবে না, বা কোশ্চেন রাখা যাবে না, দ্বিধাদ্বন্দ্ব রাখা যাবে না, তাইলে রিলেশনশিপে যাওয়া যাবে না অ্যাকচুয়ালি। তো সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে এভাবে চিন্তা করি, যে যখন এদের মধ্যে বন্ধন সৃষ্টি হবে, এই বন্ধন সৃষ্টি হওয়ার সময় তাদের এইসব দ্বিধাদ্বন্দ্ব ভুলে যাইতে হবে, বা কোনো রকম কনফিউশন রাখা যাবে না একে অন্যের প্রতি। সেটা যদি হয়, তার মানে তাদের এই যে দ্বিধাদ্বন্দ্ব বা কনফিউশন গুলাকে আমি বললাম যে টেম্পারেচার হিসেবে, আই মিন তারা তাদের মাথা ঠান্ডা করে নিল। আই মিন তাদের এক্সট্রা যে মাথায় যে এনার্জিটা ছিল এক্সট্রা, সেই এনার্জিগুলো তারা ছেড়ে দিল। তার মানে বন্ধন গঠন করার সময় শক্তি নির্গত হয়, আর বন্ধন ভাঙতে হইলে শক্তি দিতে হবে। ব্যাপারটা কেমন, এখন যদি এরা রিলেশনশিপে থাকে এবং এই রিলেশনশিপটা যদি ব্রেক করতে হয়, তাহলে কি করা লাগবে, এদের বাইরে থেকে এদের মাথায় কনফিউশন ঢুকাই দিতে হবে, একে অন্যের প্রতি অবিশ্বাস সৃষ্টি করে দিতে হবে, এরকম একটা ব্যাপার। তার মানে মাথা গরম করে দেওয়া লাগবে। তার মানে বন্ধন ভাঙতে হইলে, বন্ধন ভাঙতে হইলে বাইরে থেকে তাপ দেওয়া লাগে, আর বন্ধন সৃষ্টি হইলে তাপ উল্টা আরো ছেড়ে দেয়, তাপ উল্টা আরো ছেড়ে দিবে, যাতে বন্ধন গঠন হইতে পারে। ওকে, তো এইখানেও ব্যাপারটা তাই। আগের দিন কি হয়েছিল, আগের দিন এরকম হয়েছিল যে ধর আমরা একটা ইলেকট্রন বের করে নিয়ে আসছিলাম, মানে হচ্ছে একটা পরমাণু থেকে যখন ইলেকট্রন তুই বের করে নিবি, তার মানে নিউক্লিয়াসের সাথে ওর বন্ধনটা ভেঙে দিতে হবে। বন্ধন ভাঙলে বললাম বাইরে থেকে তাপ দেওয়া লাগবে। তো তখন এই নিউক্লিয়াসের সাথে ওর বন্ধনটা ভেঙে দিছি, এজন্য বাইরে থেকে তাপ দেওয়া লাগছে। আর আজকে কি করতেছি, আজকে উল্টা আরো নতুন ইলেকট্রন যখন নিয়ে আসতেছি,
পরমাণুর মধ্যে আরেকটা ইলেকট্রন নিয়ে আসতেছি বলতে বাইরে থেকে যখন ইলেকট্রনটা নিয়ে আসতেছি এই ইলেকট্রনটার সাথে নিউক্লিয়াসের বন্ধন গড়ে দিচ্ছি। তার মানে বন্ধন গড়তে হইলে তখন আর উল্টা তাপ ছেড়ে দিতে হবে, ব্যাপারটা যেন খেয়াল থাকে। তাইলে এইবার আসি, তাইলে আগের দিন হচ্ছে তাপ প্রয়োজন হয়েছিল, আজকে তাপ নির্গত হবে। ওকে, আর ওই নির্গত তাপ শক্তিটাকে আমরা বলবো আয়নীকরণ, ইলেকট্রন আসক্তি। তাহলে সংজ্ঞাটা লিখে দিচ্ছি। তো আগের দিনের মতোই এটা হচ্ছে 1 মোল পরমাণু, আমরা এটাকে একটা না বলে 1 মোল দিয়ে বলবো, 1 মোল ইলেকট্রন। আর এই 1 মোল পরমাণুর সাথে 1 মোল ইলেকট্রন যুক্ত হয়ে একক ঋণাত্মক 1 মোল একক ঋণাত্মক আয়ন গঠন করছে। এবং এটা গ্যাসীয়, এটাও গ্যাসীয়। তাইলে সংজ্ঞাটা এরকম হবে, গ্যাসীয় অবস্থায় কোন মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণুর, এই যে 1 মোল গ্যাসীয় পরমাণু নিলাম, গ্যাসীয় অবস্থায় কোন মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণুর প্রত্যেকটিতে মানে একটা করে ইলেকট্রন। ওয়ালাইকুম আসসালাম, এত লেট কেন হামিম? আচ্ছা, তো গ্যাসীয় অবস্থায় কোন মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণুতে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে বা 1 মোল ইলেকট্রন যুক্ত করে, যেটাই বলি না কেন, একে কি বানাইছি? 1 মোল ঋণাত্মক একক ঋণাত্মক আয়ন বানাইছি আর কি। 1 মোল একক ঋণাত্মক আয়ন উৎপন্ন করতে বা আয়নে পরিণত করতে আগের দিন ছিল হচ্ছে যে শক্তি প্রয়োজন হয়, আজকে হবে যে শক্তি নির্গত হয়। যে শক্তি নির্গত হয় তাকে ইএ বলে, ওই ইলেকট্রন আসক্তি বলে। তাকে ওই মৌলের কথাটা অ্যাড করে দেওয়া উচিত, তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে, বা ইএ দিয়ে দেখে যেটা। তো এখানে যে জিনিসটা অবশ্যই ভুল করা যাবে না সেটা হচ্ছে এখানে শক্তি নির্গত হবে। যখনই বন্ধন গঠন হচ্ছে, এখানে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের একটা বন্ধন গঠন হচ্ছে, তখন শক্তি নির্গত হবে। আর বন্ধন ভাঙতে হইলে শক্তি দিতে হবে বাইরে থেকে। আচ্ছা, এইবার আসি, তো এটা একটা পর্যাবৃত্ত ধর্ম, তার মানে এটাও একটা গ্রুপে আর একটা পর্যায়ে সেটা পরিবর্তন হবে। তো কিভাবে পরিবর্তন হবে সেটা যদি আমরা একটু দেখতে চাই, যে কোন ক্ষেত্রে বন্ধনটা ভালো হবে বা এই নির্গত শক্তির পরিমাণ কখন বেশি হবে। তো আবার আমরা ওটাতে চলে যাই, ওই উদাহরণটাতে চলে যাই, যে যে কোনো একটা রিলেশনশিপ কত বেশি মজবুত হবে সেটা ডিপেন্ড করতেছে ওখানে দ্বিধাদ্বন্দ্ব কত কম। তার মানে হচ্ছে মাথা কত ঠান্ডা, এই সেন্সে বললে তারা যত বেশি শক্তি বাইরে ছেড়ে দিতে পারবে, মাথা যত ঠান্ডা করতে পারবে, রিলেশনশিপ তত বেটার হবে, ওকে, মজবুত হবে তত। তাইলে এই ক্ষেত্রেও তাই, বন্ধন যত দৃঢ় হবে নির্গত শক্তির পরিমাণ তত বেশি হবে, তার মানে ইলেকট্রন আসক্তি তত বেশি হবে। তো এখন পরমাণুর নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের যে বন্ধন দৃঢ় হওয়া, সেটা কিভাবে হইতে পারে? যদি আকার ছোট হয়, আকার ছোট হলে নিউক্লিয়াস থেকে নতুন যে ইলেকট্রনটা আসবে তার দূরত্বটা কম হবে, তাই তো? তাইলে ওই নিউক্লিয়াস ওই নতুন আসা ইলেকট্রনটাকে আরো শক্তভাবে ধরে রাখতে পারবে, বন্ধন অনেক শক্ত হবে, নির্গত শক্তির পরিমাণ তত বেশি হবে। সবাই কি একটু বুঝছিস?
যে আকার যত ছোট হবে ইলেকট্রন আসক্তি তত বাড়বে। আবার বলবো, এই উদাহরণটা ক্লিয়ার হয়েছিস কিনা? যে মাথা যত ঠান্ডা হবে, আই মিন ছেড়ে দেওয়া শক্তির পরিমাণ, কনফিউশন যত বেশি সে কমায় ফেলতে পারবে, রিলেশনশিপ তত মজবুত হবে। তো তাই যদি হয়, শক্তি যত বেশি নির্গত করতে পারবে বা শক্তি যত বেশি নির্গত হবে, বন্ধন তত দৃঢ় হবে। অর্থাৎ বন্ধন যত মজবুত হবে, নির্গত শক্তি বা ইলেকট্রন আসক্তির পরিমাণ তত বেশি হবে, কারণ ওই নির্গত শক্তিটাকে আমরা ইলেকট্রন আসক্তি বলতেছি। তাহলে একটা পরমাণুর নিউক্লিয়াসের সাথে নতুন ইলেকট্রন, এই যে এটাই তো দেখতেছি, এই এফ এর সাথে ইলেকট্রনের, তো আমি আঁকতেছি, একটু আঁকলে বুঝে যাবি। ধর এটা হচ্ছে একটা পরমাণু, এটা আর একটা পরমাণু। ওকে, আচ্ছা, অথবা স্তর আমি দেখাচ্ছি না, জাস্ট খালি আকৃতি দিয়ে দেখে, হ্যাঁ, যেটার মাঝখানে নিউক্লিয়াস, এটার আকৃতি ধর এটার চেয়ে ছোট। আমি স্তর দিয়ে দেখাচ্ছি না, জাস্ট আকৃতি দিয়ে দেখাইলাম। এখন আমরা আজকের সংজ্ঞা অনুযায়ী বাইরের শেলে একটা নতুন ইলেকট্রন আনবো। তো এটার বাইরের শেলে একটা নতুন ইলেকট্রন আনলে আর এটার বাইরের শেলে একটা নতুন ইলেকট্রন আনলে, নিউক্লিয়াসের সাথে এদের আকর্ষণ বল, ওকে, কোন ক্ষেত্রে আকর্ষণ বলটা বেশি হবে? অবশ্যই এই ক্ষেত্রে আকর্ষণ বলটা বেশি হবে, কারণ আকার ছোট, নিউক্লিয়াসের সাথে নতুন আসা ইলেকট্রন, এটা কিন্তু নতুন আসা ইলেকট্রন, হ্যাঁ, নতুন আসা ইলেকট্রনটার দূরত্ব কম। সো এই ক্ষেত্রে আকর্ষণ বলটা বেশি হবে, বন্ধনটা শক্ত হবে। তো বন্ধন শক্ত হওয়া মানে বললাম নির্গত শক্তির পরিমাণ বেশি, তার মানে এই ক্ষেত্রে ইলেকট্রন আসক্তি বেশি হবে। আর এই ক্ষেত্রে ইলেকট্রন আসক্তি বা নির্গত শক্তির পরিমাণ তুলনামূলক কম হবে। তাহলে সেই সেন্সে বললে আমরা একই পর্যায়ে যত বাম থেকে ডানে যাই, জানি আকার আস্তে আস্তে ছোট হইতে থাকে। তাইলে আকার ছোট হওয়া মানে নিউক্লিয়াসের সাথে নতুন ইলেকট্রনের বন্ধন আরো মজবুত হবে। তার মানে সেই ক্ষেত্রে আমি বারবার কিন্তু নতুন ইলেকট্রন বলতেছি, কারণ বাইরে থেকে আসা ইলেকট্রন ওইটা, সেক্ষেত্রে ইলেকট্রন আসক্তি বাড়বে। আবার একইভাবে উপর থেকে নিচে নামলে আস্তে আস্তে আকার বড় হয়, তার মানে নিউক্লিয়াস থেকে নতুন নিউক্লিয়াসের সাথে নতুন আগত ইলেকট্রনটার বন্ধন তুলনামূলক দুর্বল হয়। তাহলে সেই ক্ষেত্রে নির্গত শক্তির পরিমাণ কম হবে এবং ইলেকট্রন আসক্তির মান কমবে। তো আমরা এখন এটাকেই লিখে দিচ্ছি, এই অথই বুঝছিস এবার? ওকে, তাহলে একই পর্যায়ে বাম থেকে ডানে পরমাণুর আকার হ্রাস পায়, আকার হ্রাস পায়, আকার ছোট হইতে থাকে আস্তে আস্তে। ফলে নিউক্লিয়াসের সাথে নিউক্লিয়াসের সাথে নতুন আগত ইলেকট্রন, হ্যাঁ, নতুন আগত ইলেকট্রনের আকর্ষণ বল আচ্ছা, বন্ধন, নতুন আগত ইলেকট্রনের বন্ধন দৃঢ় হতে থাকে। ফলে নির্গত শক্তির পরিমাণ বেশি হয়, শক্তির পরিমাণ বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ আয়নিক ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। তার মানে আমরা যত একই পর্যায়ে বাম থেকে ডানে যাব, একই পর্যায়ে যতই বাম থেকে ডানে যাব,
আস্তে আস্তে পরমাণুর আকার হ্রাস পাবে, ছোট হইতে থাকবে, ফলে নিউক্লিয়াসের সাথে নতুন আগত ইলেকট্রন, যেটা নতুন ইলেকট্রন আসছে, তার বন্ধন আরো শক্ত হইতে থাকবে। ফলে নির্গত শক্তির পরিমাণ বাড়তে থাকবে, কারণ বন্ধন যত দৃঢ় হয় নির্গত শক্তির পরিমাণ তত বাড়তে থাকে, ফলে ইলেকট্রন আসক্তি বাড়বে। বুঝছা, বুঝতেছিস তুই ভাই? আচ্ছা, ওকে, এটুকু লেখা হইলে বলিস। হয়েছে এইটুক? আচ্ছা, এখন যদি আমরা একই গ্রুপে উপর থেকে নিচে নামি, তাহলে এটার মতোই একই গ্রুপে উপর থেকে নিচে নামলে পরমাণুর আকার বৃদ্ধি পাইতে থাকে, আমরা জানি বৃদ্ধি পায়। ফলে নিউক্লিয়াসের সাথে নতুন আগত ইলেকট্রনের বন্ধন দুর্বল হতে থাকে। ওকে, ফলে নির্গত শক্তির পরিমাণ হ্রাস পেতে থাকে, অর্থাৎ ইয়ে হ্রাস পায়। ওকে, এবার আকার বড় হয়ে গেলে আস্তে আস্তে বন্ধন, যেহেতু দূরত্ব বেশি নিউক্লিয়াস থেকে ওই নতুন ইলেকট্রনের, তার মানে তাদের মধ্যে বন্ধনটাও তুলনামূলক দুর্বল হবে। তো তখন নির্গত শক্তির পরিমাণ কমে যাবে, অর্থাৎ ইলেকট্রন আসক্তিটা হ্রাস পাবে। এটা হয়েছে? হয়েছে নাকি এটা লেখা? আচ্ছা, তো এখন এটার একটা ব্যতিক্রম সেটা দেখাচ্ছে। আমরা যেমন আগের দিন আয়নীকরণ শক্তিরও কিছু ব্যতিক্রম দেখছিলাম, ওরকম ইলেকট্রন আসক্তির ক্ষেত্রেও একটা ব্যতিক্রম। এই কোশ্চেনটা মানে কমন আসেই। কালকে রাত্রে ওই যে অর্থেও আমাকে পাঠাইছে মেসেঞ্জারে এই কোশ্চেনটা, তোদের কাউরে দিছিল নাকি সলভ করার জন্য? তা আমি বললাম যে বলছি যে আমারও টাইম ছিল না, আমি বলছি যে ইয়াতে আছে, মানে আর কি গাইডে খোঁজ, গাইডে এটা কমন কোশ্চেন। বাট তো কোশ্চেনটা হচ্ছে এইটা, যে মানে আর কি আচ্ছা, এখানে আগে লিখে দিই ব্যতিক্রম। যে আমরা এই মাত্র বললাম যে আকার যত ছোট হবে ইলেকট্রন আসক্তি তত বেশি হবে। তো সেই অনুযায়ী ফ্লোরিন, আমরা জানি ফ্লোরিন এইটার মধ্যে হচ্ছে দুইটা ইলেকট্রন, নিউক্লিয়াসের বাইরে দুইটা ইলেকট্রন, তারপরে হচ্ছে সাতটা বাইরের শেলে সাতটা। আর ক্লোরিন এই ক্ষেত্রে হচ্ছে প্রথমে দুইটা, তারপরে আটটা, বাইরের শেলে সাতটা। এখন দুইটা ফ্লোরিন আর ক্লোরিন দুইটারই বাইরের শেলে একটা করে ইলেকট্রন দরকার, এই জন্য তারা একটা করে ইলেকট্রন নিয়ে ঋণাত্মক আয়ন গঠন করতে পারে। মানে ফ্লোরিন ইলেকট্রন নিয়ে F- হইতে পারবে, ক্লোরিন ইলেকট্রন নিয়ে Cl- হইতে পারবে। তো আমাদের একটু আগে পরে আসলাম যে আকার যত ছোট হয় ইলেকট্রন আসক্তি তত বেশি হয়। তার মানে আমরা আশা করতেছি এই ফ্লোরিনের মধ্যে নতুন ইলেকট্রনটা যখন আসবে, এই যে এটা সেই নতুন ইলেকট্রন, এটা যখন F- হবে, তখন এই এদের বন্ধনটা ভালো হবে। এখানে নির্গত শক্তির পরিমাণ বেশি হবে এই ক্লোরিনের যে নতুন ইলেকট্রন আসবে তার তুলনায়। মানে এইখানে নির্গত শক্তির পরিমাণ
এইটার নির্গত শক্তির পরিমাণের তুলনায় ওরটা বেশি হবে। মানে সহজ কথায় ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা, কিন্তু বাস্তবে তা হয় না। শুধুমাত্র এই ক্ষেত্রেই ব্যতিক্রমটা ঘটে যে ফ্লোরিনের তুলনায় ক্লোরিনের আকার বড় হইলেও ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের তুলনায় বেশি কেন, এই জিনিসটা ব্যাখ্যা করতে বলে। ওকে, তো এই ক্ষেত্রে রিজনটা হচ্ছে ফ্লোরিনের আকার ছোট, ঠিক আছে, কিন্তু এই ছোট মানে 2 নাম্বার কক্ষপথে 7টা ইলেকট্রন, মানে 2 নাম্বার কক্ষপথ ছোট 3 নাম্বার কক্ষপথের তুলনায়। সো এইখানে একটা ইলেকট্রন যখন আসতেছে, ঠিক আছে, তাকে নিউক্লিয়াস টানবে জোরে সরে, বাট একই সময় কিন্তু তাকে আবার বিকর্ষণও করবে। এই ইলেকট্রনগুলা যে 7টা ইলেকট্রন আছে তারা আবার তাকে বিকর্ষণও করবে, কারণ ইলেকট্রন ইলেকট্রনকে বিকর্ষণ করে। তো এখানে কম জায়গার মধ্যে 7টা ইলেকট্রন আছে, এখানে বেশি জায়গার মধ্যে 7টা ইলেকট্রন আছে, মানে এইখানে ঘনত্বটা বেশি, জায়গা সংকট, এরকম একটা অবস্থা। এই কারণে বিকর্ষণটা বেশি। তো এইখানে যখন নতুন ইলেকট্রন আসবে তখন ধাক্কা ধাক্কিটা বেশি অনুভব করবে সে, বা বিকর্ষণটা বেশি অনুভব করবে। এর ফলে নিউক্লিয়াসের সাথে তার বন্ধনটা ক্লোরিনের মতো শক্ত হইতে পারবে না। ওকে, তার মানে এখানে বিকর্ষণ বলটা এই নতুন ইলেকট্রনের প্রতি, এই যে 2 নাম্বার কক্ষপথের ইলেকট্রনের বিকর্ষণগুলোর কারণে বন্ধনটা তুলনামূলক দুর্বল হয়, ফলে নির্গত শক্তির পরিমাণটা ক্লোরিনের তুলনায় কম হয়। ওকে, তো আমি এটাকে লিখে দিচ্ছি এখন, মিটিং শেষ হয়ে গেলে আবার জয়েন দিস। লেখে এভাবে যে এফ এর আকার সিএল এর তুলনায় ছোট হলেও সিএল এর ইলেকট্রন আসক্তি এফ এর, আচ্ছা এটা কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটি, ওই যে এটা বোঝাচ্ছি, ইলেকট্রন আসক্তি এফ এর তুলনায় বেশি। কারণ কি, এক্ষেত্রে ফ্লোরিনে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন ঘনত্ব ক্লোরিনের তৃতীয় শক্তি স্তরের তুলনায় বেশি। ইলেকট্রন ঘনত্বটা ক্লোরিনের তৃতীয় শক্তি স্তরের তুলনায় বেশি, কারণ তৃতীয় শক্তি স্তর আকারে বড়, সেখানে ওই ওই বড় আকৃতির মধ্যেই 7টা ইলেকট্রন। আচ্ছা তোরা আবার জয়েন দে তো। ওকে, তাইলে আচ্ছা তাইলে শোন, আমরা আবার একটু পরে আসি যে এক্ষেত্রে কি হচ্ছে যে ক্লোরিনের এই 3 নাম্বার শক্তি স্তর এটা বড়, তো এখানে ইলেকট্রন ঘনত্ব কম আর ফ্লোরিনের ইলেকট্রন ঘনত্ব বেশি, তো এই তুলনায় বেশি, ফলে ফলে নতুন আগত ইলেকট্রনের প্রতি, নতুন আগত ইলেকট্রনের প্রতি এই নতুন আগত ইলেকট্রনগুলোর প্রতি এই ফ্লোরিনের দ্বিতীয় স্তরের ইলেকট্রনগুলোর বিকর্ষণ বেশি হয়। এফ এর দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রনগুলোর বিকর্ষণ বেশি হয়, এবং বিকর্ষণ বেশি হওয়ার কারণে এটার সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বলটা কমে যাবে এবং আয়নীকরণ শক্তি ইএ হ্রাস পায়। তার মানে যদিও হওয়ার কথা ছিল ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কম ফ্লোরিনের তুলনায়, কিন্তু এই কাহিনীটা ঘটার কারণে ফ্লোরিনেরটা ক্লোরিনের তুলনায় কমে যাচ্ছে, ক্লোরিনটা বেশি হয়ে যাচ্ছে নির্গত শক্তির পরিমাণ বা ই এর পরিমাণ। ওকে,
এই ব্যতিক্রমটা আসে একদম কমন একটা কোশ্চেন, মানে গাইড বা টেস্ট পেপার খুললেই দেখবি যে বোর্ডে আসা কোশ্চেনগুলোর মধ্যে এটা আছে, কমন একটা কোশ্চেন। কি কিছু বললি হামিম? আচ্ছা শোন, তো তারপরে এই একটা পর্যাবৃত্ত ধর্ম গেল। এরপরে যে লাস্ট পর্যায়বৃত্ত ধর্ম, আচ্ছা, অথয়ের কোশ্চেন হচ্ছে ইলেকট্রন ঘনত্ব মানে কি? ইলেকট্রন ঘনত্ব মানে হচ্ছে ওই নর্মাল যে ভর বাই আয়তন যা ঘনত্ব ছিল সেটাই আর কি। ব্যাপার দেখ এইখানে 2 নাম্বার শক্তি স্তর, ফ্লোরিনের মধ্যে 2 নাম্বার শক্তি স্তর, 2 নাম্বার শক্তি স্তর ছোট, ছোট জায়গার মধ্যে 7টা ইলেকট্রন, তাহলে সেটা অনেক ঘন হয়ে থাকবে। আর এইখানে বড় জায়গার মধ্যে 7টা ইলেকট্রন অবশ্যই ছড়ায় থাকবে, তাহলে এইখানে যখন নতুন আরেকটা ইলেকট্রন ঢুকতে যাবে, ওইখানে ঢুকতে গিয়ে জায়গা বেশি সংকটে পড়বে, কারণ ওখানে অনেক ঘন অবস্থায় আছে ইলেকট্রনগুলো। আর এখানে নতুন ইলেকট্রনটা এনাফ পরিমাণ জায়গা পাবে, মানে বিকর্ষণ কম হবে, এইটাই। আই অথবা বুঝছিস এবার? ওকে, আচ্ছা এবার আসি লাস্ট যে পর্যাবৃত্ত ধর্ম, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রো নেগেটিভিটি। তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রো নেগেটিভিটি। আচ্ছা, এই ইলেকট্রোনেগেটিভিটি জিনিসটা কি বা তড়িৎ ঋণাত্মকতা কি, এটাকে আমরা ইএন দিয়ে দেখাবো আপাতত। তো এই তড়িৎ ঋণাত্মকতা বলতে বোঝায়, আমরা অলরেডি সমযোজী বন্ধনটা পরে আসছি। সমযোজী বন্ধনে কি হইতো, ধরে যে হাইড্রোজেন, এটার বাইরে একটা ইলেকট্রন আছে, আবার ক্লোরিনের বাইরে 7টা ইলেকট্রন, ক্লোরিনের বাইরে হচ্ছে 7টা ইলেকট্রন, একটু আগে আঁকছিলাম আমরা। তো এই হাইড্রোজেন যদি একটা ইলেকট্রন পায়, নিতে পারে, তাইলে সে হিলিয়ামের বা নিষ্ক্রিয় পরমাণুর ইলেকট্রন বিন্যাস অর্জন করবে সে, তার মানে তার ইলেকট্রনটা জোড়াপূর্ণ হবে। আর এই ক্লোরিন যদি আরেকটা ইলেকট্রন অর্জন করে, তাহলে সে নিষ্ক্রিয় পরমাণু, সেটা হচ্ছে ওই আর্গনের ইলেকট্রন বিন্যাস পাবে, তার বাইরে অষ্টক পূর্ণ হবে। তো এই কারণে এরা দুইজন যখন বিক্রিয়ায় অংশ নিবে, তখন এ একটা ইলেকট্রন, ও আর ইলেকট্রন দিবে, আর ক্লোরিন তার ইলেকট্রনটা দিবে, দিয়ে একটা জোড়া গঠন করবে এবং বন্ধন গঠন হবে। তো এইটাকে আমরা সমযোজী বন্ধন বলতাম, যখন উভয় পরমাণু একটা একটা করে ইলেকট্রন শেয়ার করত। তো এই শেয়ার করা ইলেকট্রনটা দুইটা পরমাণুর মধ্যে সমানভাবেও শেয়ার হইতে পারে, কখনো একটু কম বেশি হইতে পারে। তো এই যে কম বেশি হইলে তখন এই তড়িৎ ঋণাত্মকতার ব্যাপারটা চলে আসবে। মানে হচ্ছে আমরা এইমাত্র দেখে আসছি যে ক্লোরিন, আমরা বলছিলাম যে পর্যায় সারণীতে বাম থেকে যতই ডানে যাব, তার ইলেকট্রন আসক্তি তত বাড়তে থাকে, আবার উপর থেকে নিচে নামলে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়, এরকম একটা কথা ছিল। আর একই দিক থেকে হাইড্রোজেন হচ্ছে পর্যায় সারণী গ্রুপ 1 এর মধ্যে আছে, আর ক্লোরিন আছে ওই গ্রুপ 17-তে। তার মানে হাইড্রোজেনের ধাতব ধর্মটা বেশি, মানে হাইড্রোজেন চায় ইলেকট্রন ছেড়ে দিতে, আর ক্লোরিন হচ্ছে অধাতব ধর্মটা বেশি, সে চায় ইলেকট্রন নিতে। তার মানে ক্লোরিনের নর্মালি ইলেকট্রন আসক্তিটা, ইলেকট্রনের প্রতি টানটা ক্লোরিনের হাইড্রোজেনের তুলনায় বেশি। ওকে, তো হাইড্রোজেনের ইলেকট্রনের প্রতি টানটা কম, সে সহজে H+ হইতে পারে। তো এখন এই ক্ষেত্রে কি হবে, এই জোড়াটা যেহেতু ক্লোরিনের ইলেকট্রনের প্রতি টান বেশি, এই জোড়াটা কিছুটা ক্লোরিনের দিকে সরে থাকবে, ক্লোরিনের দিকে কিছুটা সরে থাকবে। ওকে, হাইড্রোজেন মাঝামাঝি না থেকে ক্লোরিনের দিকে কিছুটা সরে থাকবে। তো এই যে কাহিনীটা হইলো যে সমযোজী বন্ধনে যে শেয়ার করা ইলেকট্রন জোড়াটা, সেটা যে একটা পরমাণু তার নিজের দিকে টেনে নিল, এই টেনে নেওয়ার প্রবণতাটাকে আমরা তার তড়িৎ ঋণাত্মকতা বলবো।
ওকে, তাহলে এই ক্ষেত্রে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কম। কিন্তু তবুও তারা কিন্তু শেয়ার করতেছে, মানে শেয়ারিং এর কোনো প্রবলেম নাই। যেমন ব্যাপারটা এটাকে আমরা আরেকটা উদাহরণ দিয়ে বুঝাইতে পারি। ধর আদিত্যর কথাই যদি চিন্তা করি, আদিত্য একটু হেলদি, এ আমাদের আদিত্য। আর যদি হামিমের কথা চিন্তা হামিমের কথা চিন্তা করি, তো হামিম একটু, আচ্ছা এটা তাও একটু বেশি, আমাদের হামিম একটু হ্যাংলা। ওকে, তো এটা একটু এই এরা দুইজন যদি একই বেডে একই কম্বল শেয়ার করতে যায়, এরকম যদি হয়, তাহলে অবশ্যই আদিত্যের বেশি পর্শনটা লাগবে আর হামিমের অল্প পর্শন লাগবে। আচ্ছা, ধাক্কা দিয়ে ফেলাই দাও ওটা তো পরের ব্যাপার, কিন্তু নর্মালি দেখ এই ক্ষেত্রে একই কম্বল তারা শেয়ার করতেছে, বাট পর্শনটা বেশি লাগতেছে আদিত্যের, হামিমের অল্প পরিমাণে লাগতেছে, এবং তাতে কারো কোনো আপত্তি থাকার কথা না, এই জন্য কারণ তাদের দরকারই এতটুকু। এই ক্ষেত্রেও তাই, যে তারা ঠিকই শেয়ার করতেছে, বাট ক্লোরিনের যেহেতু ইলেকট্রন আসক্তি বেশি বা ইলেকট্রনের প্রতি তার আগ্রহটা বেশি, ওই জোড়াটা তার দিকে সরে আসে, এরকম একটা ব্যাপার। তাতে হাইড্রোজেনের কোনো আপত্তি নাই। ওকে, ব্যাপারটা এরকম। তো এই ঘটনাটাকে আমরা তড়িৎ ঋণাত্মকতা বলতেছি, নিজের দিকে যে ইলেকট্রনটাকে সরায় রাখা। তো এই সময় যে জিনিসটা হবে, এই সময় আরেকটা জিনিস হবে, এই যে ইলেকট্রন সরে গেল, এর ফলে এই ক্লোরিন কিছুটা ঋণাত্মক চার্জে চার্জিত হয়ে যাবে, কিছুটা, পুরাপুরি না। আই মিন এই যে হাইড্রোজেনের ইলেকট্রনটা তার কাছে আসছে, এই কারণে এটা আংশিক চার্জ, এটাকে আমরা ডেল্টা দিয়ে দেখাই, এটা ডেল্টা সাইন এভাবে লেখা হয়। আর মাইনাস দেওয়া মানে হচ্ছে আংশিক ঋণাত্মক, পুরাপুরি না। পুরাপুরি ঋণাত্মক হলে তো মাইনাস দিতাম। আর এর ফলে হাইড্রোজেনটা আংশিক ধনাত্মক হয়ে যায়, এরকম হয়ে যায়। ওকে, তো এগুলা আবার আমরা 5 নাম্বার চ্যাপ্টারে পড়ছিলাম, ওই যে রাসায়নিক বন্ধনে, যেখানে পোলার সমযোজী যৌগ, অপোলার সমযোজী যৌগ, ওখানে আবার দেখবো রিভিশনের সময়, সমস্যা নাই। তো এখন আমি এই সংজ্ঞাটাই লিখে দিচ্ছি। তাহলে তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে সমযোজী বন্ধনে, এই যে সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর কোনো একটি কর্তৃক সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটি পরমাণুর কোনো একটি কর্তৃক শেয়ারকৃত ইলেকট্রন জোড়াকে, এই যে এটা হচ্ছে শেয়ার করা ইলেকট্রন জোড়া, শেয়ারকৃত ইলেকট্রন যুগল বা জোড় যেটাই বলি, ইলেকট্রন যুগলকে নিজের দিকে, তার নিজের দিকে আকর্ষণ করার তুলনামূলক প্রবণতাকে, তুলনামূলক প্রবণতাকে ওই পরমাণুর বা ওই মৌলের আর কি, ওই পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বলে, ইএন বলে, ইলেকট্রোনেগেটিভিটি। হ্যাঁ, তো আমরা এরকম কয়েকটা পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মান মুখস্থ করে রাখবো, আমি লিখে দিচ্ছি। কয়েকটা পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মান আমরা মুখস্থ রাখবো। এইটুকু লেখা হয়েছে সবার? যেমন ধর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.2,
হাইড্রোজেনের হচ্ছে 2.2, কার্বনের হচ্ছে 2.5, নাইট্রোজেনের 3.1, অক্সিজেনের, আমি পর্যায় সারণী থেকে লিখে দিচ্ছি বুঝছিস, অক্সিজেনের 3.5, ফ্লোরিনের সবচেয়ে বেশি। এটা নিয়ে কোশ্চেনটা আমরা পড়বো যে ফ্লোরিনের কেন বেশি হয় সবচেয়ে, 4.1 বা 4 আর কি। ক্লোরিনের 3, আর লাগবে কোনোটা? আর লাগবে না, এই কয়টা হইলেই হবে। ওকে, তো এখন আসি যে এটাও একটা পর্যাবৃত্ত ধর্ম, তার মানে তড়িৎ একই পর্যায়ে আর একই গ্রুপে চেঞ্জ হয়। তো সেটা কিভাবে চেঞ্জ হবে, তো এখন সেটা একটু দেখি। একই পর্যায়ে বাম থেকে যত ডানে যাব জানি আকার ছোট হয়, আর আকার ছোট হলে কি হবে দেখ, এই যে ব্যাপারটা কি ছিল, যে বন্ধনে থাকা ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করবে, তাই তো ব্যাপারটা এরকম ছিল। আচ্ছা, আমরা আগে একই গ্রুপ দিয়ে চিন্তা করি, ধর এখানে আছে হচ্ছে HF, ওকে, হাইড্রোজেন আর ফ্লোরিন, এখানে হচ্ছে HCl, এখানেও দুইটা ইলেকট্রন, এখানে আছে HI। সবার ক্ষেত্রেই হাইড্রোজেনের সাথে এই যে ফ্লোরিন, ক্লোরিন, আয়োডিন, ব্রোমিন আছে, এটা ধর ব্রোমিন, তার মানে আস্তে আস্তে এদের আকার বড় হচ্ছে, ফ্লোরিন আকার ছোট, ক্লোরিন আর একটু বড়, ব্রোমিন তার চেয়ে বড়, ওকে, আকার আস্তে আস্তে বড় হচ্ছে। তো কোন ক্ষেত্রে এই ইলেকট্রন জোড়াকে কে বেশি টানতে পারবে, তোদের কি মনে হয়? এই তিনটার মধ্যে কে বেশি টানবে? ইলেকট্রন, আচ্ছা ইলেকট্রনটা অ্যাকচুয়ালি টানে কোন অংশটা, এটা বল, পরমাণুর কোন অংশটা ইলেকট্রন টানবে? নিউক্লিয়াস টানবে, তাই না? তাহলে ফ্লোরিন ভালো করে টানতে পারবে কারণ তার নিউক্লিয়াস থেকে বাইরের দূরত্বটা কম, ওকে, তাহলে ওইখানে বেশি বেটার ওয়েতে এই ইলেকট্রন দুইটাকে টানতে পারবে। আচ্ছা, এটা সবাই বুঝতে পারছিস যে আকার যত ছোট হবে এই ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে আনার ক্ষমতাটা তত বাড়বে। এই বুঝছিস সবাই? অথই বুঝছিস? বুসরা বুঝছিস? ওকে ঠিক আছে। মুসি নাই, মানে ওই ইয়া হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে এই ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, তার মানে আকার যত বড় হবে ইলেকট্রন এই জোড়াটাকে নিজের দিকে টানার ক্ষমতা আস্তে আস্তে হ্রাস পাবে, আকার যত ছোট হবে বৃদ্ধি পাবে। তাহলে সেটাকে আমরা যদি লিখে দিই, তাইলে একই পর্যায়ে বাম থেকে ডানে পরমাণুর আকার হ্রাস পায়, ফলে শেয়ারকৃত আচ্ছা শেয়ারকৃত ইলেকট্রন যুগলের প্রতি পরমাণুর নিউক্লিয়াসের আকর্ষণ বৃদ্ধি পায়, অর্থাৎ ইএন বাড়ে, ইএন বৃদ্ধি, আই মিন ইলেকট্রন নেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়।
লেখা হইলে বলিস। আচ্ছা, এটাকে আমি এখন গ্রুপে বানাবো। একই গ্রুপে উপর থেকে নিচে পরমাণুর আকার বৃদ্ধি পায়, ফলে শেয়ারকৃত ইলেকট্রন যৌগের প্রতি পরমাণু নিউক্লিয়াসের আকর্ষণ হ্রাস পায়। অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি হ্রাস পায়। ওকে, তার মানে একই গ্রুপে ইলেকট্রোনেগেটিভিটি আস্তে আস্তে হ্রাস পাইতে থাকবে উপর থেকে নিচে। আর যদি একই পর্যায়ে দেখি তাহলে বাম থেকে ডানে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বাড়তে থাকে। তার মানে পর্যায় সারণীর বাম সাইডে যত মৌল আছে এরা কম তড়িৎ ঋণাত্মক, ডান সাইডে যত মৌল তারা হচ্ছে অধিক তড়িৎ ঋণাত্মক। আচ্ছা, লাস্ট কোশ্চেন এবং আজকে লাস্ট পড়া, সেটা হচ্ছে যে এই ফ্লোরিন, এই যে যত পরমাণু আছে, আমি যতগুলো ওইখানে মান লিখে দিয়েছিলাম, ফ্লোরিনের পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মান ছিল 4.1 বা 4, কখনো কখনো 4ও বলে, 4ও লেখা হয় বা 4ও হিসাব করা হয়। তো এই ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে বেশি হওয়ার রিজনটা ব্যাখ্যা করতে বলে, যে ফ্লোরিন সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক মৌল, সেটা ব্যাখ্যা করতে বলে। তো এখন যে টপিকটা সেটা হচ্ছে ফ্লোরিন সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক মৌল। ওকে, এটার রিজন কি? আমরা যদি পর্যায় সারণী দেখি, পর্যায় সারণীটা আনি সামনে। আর এই নিষ্ক্রিয় গ্যাসের তড়িৎ ঋণাত্মকতা কিন্তু 0, হ্যাঁ। তো নিষ্ক্রিয় গ্যাসকে আমরা বিবেচনায় আনতেছি না। তো আমরা যদি পর্যায় সারণীতে দেখি নিষ্ক্রিয় গ্যাস বাদ দিয়ে বাকি যদি পরমাণুগুলো দেখি, আমরা জানি যে আকার যত ছোট হয় তাইলে তার তড়িৎ ঋণাত্মকতা তত বাড়ে। তাইলে আবার আমরা এটাও জানি যে বাম থেকে ডানে গেলে আকার আস্তে আস্তে হ্রাস পাইতে থাকে, আর উপর থেকে নিচে নামলে আকার বৃদ্ধি পাইতে থাকে, মানে নিচ থেকে উপরে উঠলে আকার হ্রাস পায়। তাহলে দুই ভাবে আকার হ্রাস পায়, এক হচ্ছে বাম থেকে ডানে গেলে, আর একটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে উঠলে। তো এই সেন্সে যদি চিন্তা করি, দেখ ওই নিষ্ক্রিয় গ্যাস বাদে ফ্লোরিন পর্যায় সারণীর মধ্যে সব পরমাণুর মধ্যে সব একবারে সবচেয়ে ডান দিকে অবস্থিত, আবার সবচেয়ে উপরে অবস্থিত। এখানে যত মৌল আছে সবগুলা মৌলের মধ্যে ফ্লোরিনটা সবচেয়ে ডান দিকে অবস্থিত আর সবচেয়ে উপরে অবস্থিত। ওকে, আই মিন দুইটা দিক থেকে চিন্তা করলে ফ্লোরিনের আকার সবচেয়ে ছোট। ওয়ালাইকুম আসসালাম, ওয়েট, ওয়ালাইকুম আসসালাম, ওয়েট কর। তো এইখানে এই ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে দিক থেকে চিন্তা করি যে সবচেয়ে বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পায়, এই সেন্সেও ফ্লোরিন সবচেয়ে বেশি ছোট হচ্ছে। আবার নিচ থেকে উপরে উঠলে আকার হ্রাস পায়, এই সেন্সেও ফ্লোরিন সবচেয়ে বেশি আকার ছোট হচ্ছে। তাহলে এখন ওটাই লিখে দিব। আর আমরা জানি আকার ছোট হইলে তার তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়। তো ওয়ালাইকুম আসসালাম। দেখ, ফ্লোরিন পর্যায় সারণীর সারণীতে সর্ব ডানে এবং সর্ব উপরে অবস্থিত মৌল হওয়ায় এর আকার সবচেয়ে ছোট, তাই এর তড়িৎ ঋণাত্মকতা বা ইএন, তাই এর তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, সর্বাপেক্ষা বেশি হয়। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে তোদের। আল্লাহ হাফেজ।